Hello everyone, welcome to SB Institute. Welcome you all. পলিটির আরো খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। পলিটির খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যে আমাদের কনসেপ্ট সিরিজের ক্লাস তারই সংসদের কিন্তু পার্ট 1 হয়েছিল। পার্ট 1 এ কিন্তু আমরা আলোচনা করেছিলাম রাজ্যসভা সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব লোকসভা সম্পর্কে। আমি রাজ্যসভা পড়ানোর সময় তোমাদেরকে একটি গল্প বলেছিলাম, সেই গল্পটি তোমাদের মনে আছে কিনা আমি জানি না। আমি সেই জন্য আরো একবার সেই গল্পটি বলবো, যাতে তোমাদের সহজে মনে থাকে। কারণ এই সংসদ বা পার্লামেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ঠিক আছে। সেই জায়গা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেহেতু, সেই জন্য খুব ভালোভাবে একদম ধরে ধরে কিন্তু শুরু করবো এবং প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে আলোচনা করবো। দেখো, এই যে আমি যে গল্পটি তোমাদেরকে বলেছিলাম, মনে রাখার একটা সহজ উপায় সেটা হচ্ছে যে কি, পালবাবুর দুইটি ছেলে, যে কি দুই ছেলেকে কি রাজ এবং লোক, বড় ছেলে রাজ এবং ছোট ছেলে লোক, ঠিক আছে। আর কি বলেছিলাম, যে বড় ছেলে অপেক্ষা ছোট ছেলে অধিক শক্তিশালী, তাই তো। তাহলে দেখে দেবো, পালবাবু হচ্ছে পার্লামেন্ট, আর পার্লামেন্টের দুই ছেলে হচ্ছে লোকসভা। আমি বলেছিলাম দেখি, বড় ছেলে রাজ অর্থাৎ রাজ্যসভা, যেটা আর কি আমাদের পার্লামেন্টের উচ্চকক্ষ, আর ছোট ছেলে লোক অর্থাৎ লোকসভা, যেটি হচ্ছে নিম্নকক্ষ। আর আমি বলেছিলাম কি, আমি বললাম কি, যে বড় ছেলে অপেক্ষা ছোট ছেলে কিন্তু অধিক শক্তিশালী, তেমনই যে রাজ্যসভা অপেক্ষা লোকসভা অধিক শক্তিশালী। ক্লিয়ার? এই হচ্ছে যে একটা ছোট্ট বেসিক গল্প, ঠিক আছে। শুধু মনে রাখারই বিষয়, যে এখন এর সাথে পুঙ্খানুপুঙ্খ মেলাতে গেলে হয়তো হবে না, কিন্তু ব্যাপার হচ্ছে যে 80% বা 90% ক্ষেত্রে কিন্তু গল্পটির সঙ্গে বিষয়টি মিলে যাবে, শুধুমাত্র জাস্ট মনে রাখার একটা বিষয়। দেখো, আর কি আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। কারণ রাজ্যসভা, এই যে উচ্চকক্ষ আর নিম্নকক্ষের ব্যবধান কেন বলা হয়, যে বলা হয় যে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম যোগ্যতা লাগে 30 বছর, আর পার্লামেন্ট লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা লাগে কিন্তু কি ন্যূনতম 25 বছর। এই যে বয়সের একটা গ্যাপ, এই কারণে কিন্তু লোকসভাকে নিম্নকক্ষ এবং রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হয়, ঠিক আছে। আর কি, রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ। এই কক্ষের এই কক্ষকে ভেঙে দেওয়া যায় না কোনো পরিস্থিতিতে। এই কক্ষের যে সদস্যদের মেয়াদ কি 2/3 সদস্য কিন্তু আস্তে আস্তে কি তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু অবসর নেয়, আবার কিন্তু নতুন সদস্য নিযুক্ত হন। আর লোকসভা কি, এটা হচ্ছে হাউস অফ পিপল, অর্থাৎ যে জনগণের প্রতিনিধি দ্বারা কিন্তু লোকসভা গঠিত হয়। অর্থাৎ জনগণ একদম ডাইরেক্ট ভোট দিয়ে কিন্তু যে মেম্বার অফ দ্য পার্লামেন্টদের কিন্তু, যে যারা এমপিদের কিন্তু নিযুক্ত করেন জনগণরা ডাইরেক্ট ভোট দিয়ে, আর ঠিক আছে, একদম প্রত্যক্ষভাবে ভোট দিয়ে কিন্তু তাদেরকে নিযুক্ত করে। এই জন্য এই কক্ষকে বলা হয় হাউস অফ পিপল। আর রাজ্যসভাকে কি বলা হয়, যে হাউস অফ স্টেট, ঠিক আছে। এই হচ্ছে যে ব্যাপার, বোঝা গেল, বা হাউস অফ কাউন্সিল অফ পিপল, বোঝা গেল। তাহলে আমরা কি কি পেলাম, যে লোকসভা হচ্ছে রাজ্যসভা উচ্চকক্ষ এবং লোকসভা নিম্নকক্ষ। আমরা রাজ্যসভা নিয়ে আলোচনা করেছি, যারা এখনো বুঝতে পারছো না তারা প্রিভিয়াস ভিডিওটি দেখে নাও, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবং এই আগের ভিডিওটা দেখে এটি আসলে তাহলে সুবিধা হবে, যেহেতু পার্লামেন্ট একটা জয়েন্ট ব্যাপার, ঠিক আছে, দুটি অংশ পার্লামেন্টের, রাজ্যসভা লোকসভা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করব, যে লোকসভা বিষয়টা কি দেখবো। দেখো, লোকসভা আমাদের কতগুলি আসন, বর্তমানে কিন্তু আমাদের সিট রয়েছে কিন্তু 543টি, ঠিক আছে, এরকম পার্লামেন্টে। এই যেটা হচ্ছে যে আমাদের লোকসভা ভবন। দেখো, এইবারটা শুরু করবো আমরা। আমি বলেছি যে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত, অর্থাৎ আমরা কিন্তু ডাইরেক্ট ভোট দিই। যে প্রার্থী, যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট বা যিনি এমপি হবেন, তিনি আর কি প্রার্থী, আর কি যে এমপির ভোটে যে আর কি লোকসভা ভোট হয়, সামনে আসছে, তোমরা জানো 2024-এর লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে যে আর কি প্রার্থী, তাদেরকে কিন্তু আমরা ডাইরেক্ট ভোট দিই, ঠিক আছে। যেমন প্রেসিডেন্ট ইলেকশন অর্থাৎ কি পরোক্ষভাবে হয়, ঠিক আছে, প্রত্যক্ষভাবে কিন্তু আমরা তাদেরকে ভোট দিতে পারি না, ঠিক আছে। রাজ্যসভার যে প্রতিনিধি, তাদেরকেও কিন্তু আমরা ডাইরেক্ট ভোট দিতে পারি, তারা কিন্তু যারা তাদেরকে আমরা নির্বাচিত করি, কিন্তু তাদের আবার তারা রাজ্যসভায় নির্বাচন হয় কিন্তু পরোক্ষ হবে, ঠিক আছে। তেমনি কিন্তু লোকসভার কিন্তু যেহেতু এটা হাউস অফ পিপল, সেই জন্য কি আমরা কিন্তু তাদেরকে, যে লোকসভার প্রতিনিধি যারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট এমপিরা, তাদেরকে আমরা ডাইরেক্ট ভোট দিতে পারি। অর্থাৎ দেখো, জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ হলো লোকসভা। দেখো, একটা লাইনের মধ্যে কতগুলি ইনফরমেশন, জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে, ঠিক আছে, গঠিত আর কি পার্লামেন্টের নিম্নকক্ষ হলো লোকসভা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখবো কি, লোকসভার মোট সদস্য সংখ্যা 552। এটা কিন্তু কি, এটা হচ্ছে নির্ধারিত সংখ্যা, ঠিক আছে। এটা নির্ধারিত সংখ্যা 550, আর দুজন আর কি
অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, ঠিক আছে। আর কি লোকসভা পরিচালনা করেন স্পিকার, যিনি লোকসভার নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নিযুক্ত হয়। জেনারেলি কিন্তু কি সংখ্যাগরিষ্ঠ দলের থেকে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ নিযুক্ত হয়, আর বিরোধী পক্ষ থেকে কিন্তু ডেপুটি স্পিকার নিযুক্ত হন। এই কক্ষের মেয়াদ স্বাভাবিকভাবে 5 বছর হলেও কিছু বিশেষ কারণে মেয়াদ বৃদ্ধি করা যায়। বিশেষ কারণ কি? বিশেষ কারণ হচ্ছে জরুরি অবস্থাকালীন। জরুরি অবস্থার সময় কিন্তু যে 1 বছর করে কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু লোকসভার মেয়াদ বাড়ানো যায়, কিন্তু যদি জরুরি অবস্থা যখন খারিজ হয়ে যাবে তার 6 মাসের মধ্যেই কিন্তু সেই লোকসভা মানে আর কি লোকসভা নির্বাচন করে দিতে হবে। বোঝা গেল? তাহলে কি কখন আর কি লোকসভার মেয়াদ বাড়ানো যায় যদি আমাদের কোশ্চেন এসে থাকে, তাহলে কি জরুরি অবস্থাকালীন। কত সময়ের জন্য? সর্বাধিক 1 বছর, একবারে, ঠিক আছে। একবারে 1 বছর বাড়ানো যায়। এইভাবে কিন্তু যতদিন জরুরি অবস্থা থাকবে ততদিন কিন্তু কত মানে অনির্দিষ্টকালের জন্য কিন্তু এরকম ভাবে লোকসভার সময়কাল কিন্তু বাড়ানো যেতেই পারে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আর কি কখন যদি লোকসভা যদি জরুরি অবস্থা শেষ হওয়ার কতদিনের মধ্যে নির্বাচন করে নিতে হবে? সেটা হচ্ছে 6 মাসের মধ্যে, ঠিক আছে। দেখো এই কক্ষের মেয়াদ সাধারণত 5 বছর, তাই তো। আর কি রাষ্ট্রপতি মনে করলে লোকসভা ভেঙে দিতে পারেন। তাহলে লোকসভা হচ্ছে একটি অস্থায়ী কক্ষ, সেই জন্য রাষ্ট্রপতি মনে করলে কিন্তু লোকসভা ভেঙে দিতে পারে, ঠিক আছে। বা যদি কোনো কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করে তাহলেও কিন্তু লোকসভা ভেঙে যায়, বা যদি কোনো কারণে লোকসভায় অনাস্থা প্রস্তাব পাস হয় তাহলেও কিন্তু লোকসভা ভেঙে যায়। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের কিন্তু তখন কি আর কি তারা মানে পদচ্যুত হন তারা। ক্লিয়ার? চলো নেক্সট দেখবো লোকসভার আসন বিন্যাস। লোকসভার আসন বিন্যাসের প্রথমে বললাম যে 552 550 তোমরা ধরে এগোতে পারো, ঠিক আছে। যেহেতু যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি আর কিন্তু যে আইন প্রণয়ন করে আর কিন্তু এই আসনটিকে কিন্তু বাড়ানো হয়নি, ঠিক আছে। তাহলে দেখো এই যে আসন বিন্যাস তা আমরা দেখবো সদস্যদের যোগ্যতা আর পদের অযোগ্যতা। আসন বিন্যাসের মধ্যে আমরা দেখবো একটা হচ্ছে নির্ধারিত, ঠিক আছে, আর একটা বর্তমান, ঠিক আছে। বর্তমান আর কি নির্ধারিত। নির্ধারিত বলতে কি যেগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে সেটা যদি দেখি আমরা কিন্তু তাহলে কি আছে আসন সংখ্যা কি 550 জন কিন্তু লোকসভার মোট আসন সংখ্যা। তার মধ্যে বর্তমানে কত আছে আমি একটু আগে একটা ছবিতে তোমাদের দেখালো 543 জন। আর এই যে 550 জনের মধ্যে থেকে দেখো 530 জন কি 530 জন হচ্ছে যে কি থেকে সরি 530 জন হচ্ছে যে কি স্টেটগুলি থেকে, ঠিক আছে। 530 জন স্টেটগুলি থেকে, ঠিক আছে। আর হচ্ছে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে কতজন? 20 জন। এই হচ্ছে যে ব্যাপার, ঠিক আছে। তাহলে সেই বিষয়গুলো এখন এইটা হচ্ছে যে এখন তাহলে এই যে 20 জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে আমরা পাচ্ছি এখন 19 জন কিন্তু লোকসভায় বর্তমানে। আর তাহলে দেখো এই যে 543 এর থেকে 19 বাদ দিলে কত হচ্ছে যে কত পাচ্ছি আমরা? সেটাই হচ্ছে যে 34 জন, ঠিক আছে। 34 জন হচ্ছে টোটাল। দেখো এবার টোটালটা মিলালে 543 হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে যে ব্যাপার 534 আর 19, ঠিক আছে। কত হচ্ছে যে দেখো 9 আর 4 13 3 আর 3 আর 1 4 আর 5 দেখো। তাহলে এইটা হচ্ছে যে কি রাজ্যগুলির প্রতিনিধি, ঠিক আছে। এগুলো রাজ্য থেকে 543 আর কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি থেকে 19 জন, ঠিক আছে। তাহলে নির্ধারিত ছিল কিন্তু 20, সেটা হয়েছে 19। আর রাজ্যগুলি থেকে ছিল নির্ধারিত 530, যেটা হচ্ছে এখন বর্তমানে 534, ঠিক আছে। আর এটা হচ্ছে বর্তমানে নির্ধারিত আসন সংখ্যা হচ্ছে 543। পরিষ্কার হয়েছে? আমি আশা করব তোমাদের এই আসন বিন্যাস কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে লোকসভায় কতগুলি আসন এসসি এসটি কমিউনিটির জন্য কিন্তু বরাদ্দ রয়েছে, সেটা হচ্ছে কত যদি বলা হয় কত পার্সেন্ট এসসি তারপর এসসি এসটি কমিউনিটির জন্য কিন্তু রয়েছে 18.42% আসন কিন্তু সংরক্ষণ রয়েছে। তার ভিতরে আমরা দেখব যে এসসি কমিউনিটির জন্য রয়েছে কিন্তু 84টি আসন, আর এই এসটি কমিউনিটির জন্য রয়েছে কিন্তু আমাদের 47টি আসন। বুঝা গেল? এই দুই মিলে হচ্ছে 131টি আসন কিন্তু
লোকসভায় এসসি এবং এসটি কমিউনিটির জন্য কিন্তু নির্ধারিত রয়েছে বা সংরক্ষিত রয়েছে। এসসি অর্থাৎ তপশিলি জাতিদের জন্য রয়েছে 84টি আসন, আর 47টি আসন রয়েছে তপশিলি উপজাতিদের জন্য। বোঝা গেল। আর লোকসভায় সবচেয়ে কোন রাজ্যের আসন সংখ্যা বেশি? সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশ। ইউপির আসন সংখ্যা সবচাইতে বেশি, কতজন? 80 জন। কতজন? 80 জন। আর তারপরে হচ্ছে যে মহারাষ্ট্র, ঠিক আছে, তারপরে মহারাষ্ট্রের আসন সংখ্যা হচ্ছে কত? 48। বোঝা গেল। এই হচ্ছে যে ব্যাপার। আর উত্তরপ্রদেশেই কিন্তু সবচেয়ে এসসি কমিউনিটি আসন সংখ্যাও কিন্তু বেশি, সেটা হচ্ছে 18 জন। বোঝা গেল? পরিষ্কার? এই হচ্ছে যে ব্যাপার। তাহলে আমরা এতগুলো ইনফরমেশন কিন্তু পেলাম। এই হচ্ছে আমাদের লোকসভার আসন বিন্যাস। তারপরে দেখো সদস্য পদের যোগ্যতা আমরা দেখব। সদস্য পদের যোগ্যতা কি? লোকসভার সদস্য পদে আর কি নির্বাচিত হওয়ার জন্য বা ভোটে দাঁড়ানোর জন্য তার কিন্তু কিছু বিশেষ যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতাগুলি কি কি? তাকে ন্যূনতম 25 বছর বয়সী হতে হবে। তাহলে রাজ্যসভায় কিন্তু 30, লোকসভায় 25, যেহেতু এটা নিম্নকক্ষ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য এর কিন্তু যে কি 25 বছর ন্যূনতম বয়স হতে হবে। তাকে কিন্তু দেউলিয়া হলে কোনো মানে ব্যাংক দ্বারা স্বীকৃত সে দেউলিয়া ব্যক্তি কিন্তু হতে পারবে না। আর কি যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও কিন্তু আর কি লোকসভা আসলে আর কি যে পদপ্রার্থী হতে পারে। লোকসভা বা সেটা কি রাজ্যসভা বা লোকসভা যাই হোক, এটা কিন্তু শুধুমাত্র এই যোগ্যতা একই, শুধুমাত্র লোকসভার ক্ষেত্রে বয়স 25, রাজ্যসভার ক্ষেত্রে বয়স 30, এই দুটোই ডিফারেন্স। তাছাড়া কিন্তু আর বাদবাকি যোগ্যতাগুলি কিন্তু সংসদের উভয় পক্ষের সদস্যদের ক্ষেত্রেই কিন্তু সমান, শুধুমাত্র বয়সের ব্যাপারটাই কিন্তু আলাদা। লোকসভা 25, রাজ্যসভা 30, বাদবাকি সবই একই। কি কি? আর কি হচ্ছে কি তাকে মানসিক ভারসাম্য হলে হবে না, আর কি তারা দেউলিয়া হলে হবে না, আর কি কোন আর কি যে অস্পৃশ্যতা এবং সতীদাহ প্রথা সংক্রান্ত এই যে এরকম যে আর কি অনৈতিক প্র্যাকটিসের সাথে জড়িত কোনো ব্যক্তি বা এরকম অপরাধের জন্য সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিও কিন্তু আর কি লোকসভার পদপ্রার্থী হতে পারবে না, লোকসভা বা রাজ্যসভা যাই বলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর কি দেখো এই আর কি সদস্য পদের যোগ্যতা আমাদের কত ধারায় রয়েছে? 89, ঠিক আছে। আর এই যে নির্বাচন কি হয় যে আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে লোকসভা নির্বাচন কিন্তু হয় প্রত্যক্ষ নির্বাচন, অর্থাৎ জনগণ ডাইরেক্ট মানে আর কি প্রত্যক্ষভাবে কিন্তু তাদের ভোট দিয়ে কিন্তু নির্বাচিত করে, অর্থাৎ যে বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে যারা বা আমরা আর কি যে ভোটাধিকার পাই, সেই অধিকারে কিন্তু আমরা এই প্রার্থীদেরকে নিযুক্ত করি। বুঝে গেল? চলো তারপরে আমরা দেখব পদের অযোগ্যতা। পদের অযোগ্যতা কয়েকটি বিষয় আছে। পদের অযোগ্যতা এই যে লোকসভার পদের অযোগ্যতা কখন হয়? যখন সেই ব্যক্তি যদি মানসিক যে যোগ্যতাগুলি না থাকলে সে পদের অযোগ্য। যদি কোনো কারণে পরেও প্রমাণিত হয় তবেও কিন্তু তার কিন্তু পদ কিন্তু হারাবে, ঠিক আছে। এই বিষয়গুলো কখন? এটা হচ্ছে যে জনপ্রতিনিধিত্বমূলক আইন বা সেটা কত 1951 জনপ্রতিনিধিত্বমূলক আইন দ্বারা নির্মিত, যে যে কোনো রকম অস্পৃশ্যতা এবং সতীদাহ প্রথা সংক্রান্ত কোনো রকম নৈতিক অনৈতিক অপরাধের সাথে যুক্ত কোনো ব্যক্তি যদি তার এই অপরাধ প্রমাণিত হয় তাহলে কিন্তু তার পদ কিন্তু বা সেই পদের জন্য সে অযোগ্য প্রমাণিত হবে বা তার পদটি খারিজ হয়ে যাবে। এই একটি বিষয়। আর কি যদি কোনো ব্যক্তি কোনো বিনা নোটিশে 60 দিন লোকসভার অধিবেশনে যদি অনুপস্থিত থাকে তাহলেও কিন্তু তার পদ খারিজ হয়ে যাবে। আর কি আর হচ্ছে যদি কোনো ব্যক্তি যে দ্বৈত সদস্য পদ কি? দ্বৈত সদস্য পদ অর্থাৎ একই সাথে লোকসভা এবং রাজ্যসভার প্রতিনিধি হওয়া যাবে না। আর কি সরকারি কোনো রকম লাভজনক পদে থাকা যাবে না। আরো একটা কারণে যদি আর কি সে পদত্যাগ করে বা যদি সে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়ে যায় তাহলেও কিন্তু তার সেই পদ খারিজ হয়ে যায়। এই হচ্ছে কতগুলি বিষয়, যেগুলি বিষয় আর কি পদের অযোগ্য হিসেবে কিন্তু ঘোষিত হতে পারে লোকসভার একজন প্রার্থী। ক্লিয়ার? চলো তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ জায়গা যে গুরুত্বপূর্ণ পদসমূহ, লোকসভার গুরুত্বপূর্ণ পদসমূহ কি কি? দেখো অধ্যক্ষ, প্রোটেম অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষ, ঠিক আছে। এই যে তিনটি বিষয় আমরা দেখব। অধ্যক্ষ কিন্তু লোকসভার খুব গুরুত্বপূর্ণ একটি পদ, কারণ অধ্যক্ষ কিন্তু লোকসভাকে পরিচালনা করে, ঠিক আছে। আর কি এই অধ্যক্ষের কার্যাবলী আমরা আসছি পরে। আর তারপরে কি অধ্যক্ষের ব্যাপারে কিন্তু প্রোটেম অধ্যক্ষ কি? প্রোটেম অধ্যক্ষ হচ্ছে, প্রোটেম অধ্যক্ষের বিষয়ে আমরা জানবো যে প্রোটেম অধ্যক্ষ হচ্ছেন যিনি লোকসভা নির্বাচনের পরে যে প্রথম অধিবেশন হবে
আর এই তার আগে আমি অধ্যক্ষের বিষয়টা বলি। অধ্যক্ষ ব্যাপারে অধ্যক্ষ এমন একটা গুরুত্বপূর্ণ পদ, তিনি কিন্তু লোকসভা ভেঙে, যদি লোকসভা ভেঙেও যায় তাও কিন্তু তিনি কিন্তু সেই পদে বহাল থাকেন যতক্ষণ না কিন্তু পরবর্তী নির্বাচনের পরে আর কি, পরবর্তী নির্বাচনের পরে যে আর কি প্রথম অধিবেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও স্পিকার কিন্তু সেই পদে কিন্তু আসীন থাকে। যদি কোনো কারণে লোকসভা ভেঙে যায়, রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দেন বা অনাস্থা প্রস্তাব পাশ হলে যদি লোকসভা ভেঙেও যায় তাহলেও কিন্তু স্পিকার কিন্তু সেই পদে কিন্তু বহাল থাকে। এটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। যতক্ষণ না পরবর্তী নির্বাচন হয়ে আবার আর কি যে নতুন লোকসভার অধিবেশন বসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লোকসভা মানে স্পিকার যদিও লোকসভার সদস্য তবুও কিন্তু সে সেই পদে, স্পিকার যদি আর কি মন্ত্রী পরিষদ যদি কোনো কারণে পদত্যাগ করে তবুও কিন্তু স্পিকার কিন্তু সেই পদে আসীন থাকে। ঠিক আছে, তারপরে আমরা দেখব প্রোটেম অধ্যক্ষ। প্রোটেম অধ্যক্ষটা কি? প্রোটেম অধ্যক্ষ যে লোকসভার পরবর্তী নির্বাচন যখন হয় সেই নির্বাচনের পরে যখন প্রথম অধিবেশন বসে তখন তো স্পিকার নির্বাচিত হয়ে থাকে না, কারণ নির্বাচিত স্পিকার কিন্তু নির্বাচিত হয় লোকসভার যে নির্বাচিত প্রতিনিধিরা আছে তাদের ভিতর থেকে কিন্তু স্পিকার নির্বাচিত হয় এবং বিরোধী পক্ষ থেকে কিন্তু ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। তাহলে আমরা পাচ্ছি কি, দেখো যে স্পিকার যদি প্রোটেম অধ্যক্ষ, সেই জন্য তাহলে আমি প্রথমেই বললাম যে স্পিকার কিন্তু লোকসভার অধিবেশন কিন্তু পরিচালনা করে। ঠিক আছে, তাহলে অধিবেশন পরিচালনা করার জন্য একজন স্পিকারের দরকার। সেই জন্য রাষ্ট্রপতি নবনির্বাচিত সদস্যদের মধ্যে থেকে বয়স জ্যেষ্ঠ যাকে আর কি, যার অভিজ্ঞতা আর কি লোকসভা সংক্রান্ত বিষয়, অর্থাৎ যিনি আর কি প্রিভিয়াস কয়েকবার আর কি লোকসভা সদস্য হয়ে আছেন এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকেন, বা আর কি এক কথায় কি বয়স জ্যেষ্ঠ ব্যক্তিকে আমরা অভিজ্ঞতার বিচারে, বয়সের ক্ষেত্রে নয় অভিজ্ঞতার ভিতরে অভিজ্ঞ ব্যক্তিকে কিন্তু একজন ব্যক্তিকে আর কি এই সভা পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি কিন্তু একজন ব্যক্তিকে স্পিকার হিসেবে নিযুক্ত করেন সেই প্রথম অধিবেশনে। তাহলে কি বললাম, প্রথম অধ্যক্ষ কিন্তু শুধুমাত্র প্রথম দিনের অধিবেশনে মানে নির্বাচনের পরবর্তী যে প্রথম অধিবেশন হয় সেই অধিবেশনেই কিন্তু সে কিন্তু অধ্যক্ষের পদে থাকে। তারপরে কিন্তু সেই প্রথম অধিবেশনেই কিন্তু লোকসভার স্পিকার আর কি, যে আর কি স্থায়ী স্পিকার যে তাকে কিন্তু নির্বাচিত করে নেওয়া হয়। ঠিক আছে, কারণ হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ দল থেকেই কিন্তু স্পিকার নির্বাচিত হয়। ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার, বোঝা গেল। তাহলে প্রোটেম অধ্যক্ষ বিষয়টা কি, তাহলে প্রোটেম অধ্যক্ষের পদ কিন্তু একদিনেরই পদ। ঠিক আছে, শুধুমাত্র সেই দিনের সভা পরিচালনা করার জন্য। উপ অধ্যক্ষ বা ডেপুটি স্পিকার, আমি একটু আগেই বললাম যে ডেপুটি স্পিকার হচ্ছে কি লোকসভার পদ থেকে, লোকসভার ভিতর থেকে যে সংখ্যাগরিষ্ঠ দল থেকে কিন্তু কি স্পিকারের পদে নির্বাচিত হন, আর বিরোধী দল থেকে কিন্তু সাধারণত ডেপুটি স্পিকারকে নির্বাচিত করা হয়। যখন লোকসভায় আর কোনো কারণে যদি আর কি অধ্যক্ষ অনুপস্থিত থাকে তখন কিন্তু এই যে তখন কিন্তু অধ্যক্ষ অনুপস্থিত কিন্তু প্রোটেম অধ্যক্ষ কিন্তু প্রোটেম অধ্যক্ষ অধ্যক্ষের অনুপস্থিত কিন্তু উপ অধ্যক্ষ বা ডেপুটি স্পিকার কিন্তু সভা পরিচালনা করবেন, নট প্রোটেম অধ্যক্ষ। ঠিক আছে, প্রোটেম অধ্যক্ষ কিন্তু শুধুমাত্র প্রথম দিনের অধিবেশনেই কিন্তু তার কাজ অস্থায়ী। ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার। তাহলে আমরা পেলাম গুরুত্বপূর্ণ যে পদগুলি সেই পদগুলি সম্পর্কে। ঠিক আছে, চলো তারপরে দেখো অধ্যক্ষের বিষয়ে আমরা জানবো। অধ্যক্ষের বিষয়ে আমি একটু আগেই বললাম অধ্যক্ষের কি, অধ্যক্ষ কত ধারা রয়েছে আমাদের 93 ধারা, 93 আর্টিকেল 93 অফ দ্য স্পিকার। আর কি ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে জানবো। অধ্যক্ষের ক্ষমতা কিন্তু অপরিসীম আর কি লোকসভায়, কারণ হচ্ছে তিনি সেই দল সেই মানে আর কি সংখ্যাগরিষ্ঠ দল থেকে নিযুক্ত হয়ে গেলেও তিনি কিন্তু নিরপেক্ষভাবেই কিন্তু তাকে কাজ করতে হয়। আর তার খুব গুরুত্বপূর্ণ কাজ, কারণ হচ্ছে তাকে কিন্তু সেই সভা পরিচালনা করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে পরিচালনা করতে হয় তিনি, আর তার পদত্যাগের বিষয়ে তাকে অপসারণ করা যায় এবং তিনি পদত্যাগ করতে পারেন, কিন্তু তিনি ততক্ষণ পদে থাকেন যতক্ষণ আর কি পরবর্তী নির্বাচন না হচ্ছে। পরবর্তী নির্বাচনের পরে প্রথম আর কি লোকসভা গঠিত হচ্ছে ততক্ষণ কিন্তু আর কি স্পিকার পদে থাকে। তাহলে কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমি বললাম যে পরবর্তী নির্বাচনের প্রথম অধিবেশন যতক্ষণ না বসে ততক্ষণ কিন্তু তিনি পদে থাকেন। তাহলে তার বলতে তাহলে স্যার প্রোটেম অধ্যক্ষের দরকার নেই, কোনো অধ্যক্ষই তো আর কি সেই সভা পরিচালনা করতে পারে, তা কিন্তু নয়। অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আর কি নবনির্বাচিত সদস্যের মধ্যে থেকে কিন্তু একজন বয়োজ্যেষ্ঠকে কিন্তু রাষ্ট্রপতি সেই প্রথম দিনের সভা পরিচালনা করার জন্য একজন স্পিকার নিযুক্ত করেন, যিনি প্রোটেম অধ্যক্ষ নামে পরিচিত। তার আগেই কিন্তু আর কি
যে পুরনো যে অধ্যক্ষ ছিলেন তার পদ কিন্তু খারিজ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। সংসদে আলোচনা হবে যখন সেটা বিল পর্যায়ে থাকবে, যখন রাষ্ট্রপতি সম্মতি দিয়ে দেবে, লোকসভা এবং রাজ্যসভা বা সংসদের উভয় পক্ষের সম্মতিতে যখন একটি বিল পাশ হয়ে যাবে, বিল তখনও কিন্তু সেটি বিল থাকবে, যতক্ষণ না লোকসভা মানে আর কি রাষ্ট্রপতি সেই বিলের সম্মতি দিচ্ছেন ততক্ষণ কিন্তু সেটি আইনে পরিণত হবে না। বোঝা গেল? তাহলে এই যে একটি বিল, যে অর্থ বিল, সেই বিলটার সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কাকে দিতে হয়, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে দিতে হয়। এটা যে অর্থ বিল সেই বিষয়ে মানে কে অবগত করেন রাষ্ট্রপতিকে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে স্পিকার। বা অর্থ বিল, একটা বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে বলবেন কে, তিনি হচ্ছে স্পিকার। বুঝে গেল? সেটা হচ্ছে 110 ধারাতে। বুঝে গেল? এই হচ্ছে যে ব্যাপার। আর কোনো কারণে তিনি লোকসভার অধিবেশনের কি স্থগিত করতে পারেন বা অধিবেশন বন্ধ করে দিতে পারেন। আবার কি যদি কোনো কারণে কোরাম সংখ্যা পূর্ণ না হয়, সেটা আলোচনা করবো না পরে কোরামটা, যদি কোনো কারণে কোরাম সংখ্যা পূর্ণ না হয় তাহলে কিন্তু ও স্পিকার কিন্তু লোকসভা কিন্তু স্থগিত করতে পারে, সেই অধিবেশন কিন্তু স্থগিত করতে পারেন। বোঝা গেল? এইগুলো হচ্ছে এই কতগুলি বিশেষ বিশেষ ক্ষমতা যেগুলি স্পিকারের আমি আলোচনা করলাম। ঠিক আছে? তারপরে অপসারণ। লোকসভার স্পিকারকে কিন্তু অপসারিত করা যায়, তার জন্য 14 দিনের পূর্ব নোটিশের প্রয়োজন, অর্থাৎ 14 দিনের পূর্ব নোটিশ কিন্তু করতে হয়, তাতেই কিন্তু লোকসভার স্পিকারকে অপসারিত করা যায়। বোঝা গেল? আর একটা ক্ষমতা এবং কার্যাবলীর ভিতরে স্পিকারের বলবো, সেটা হচ্ছে যে স্পিকার কিন্তু যে যখন তিনি মানে অধ্যক্ষের পদে থাকেন, তিনি কিন্তু সদস্য হিসেবে কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন না। খুব ভালো করে বুঝতে হবে জায়গাটা। যখন তিনি স্পিকার পদে থাকেন, ঠিক আছে, তখন কিন্তু তিনি যে লোকসভায় কোনো বিল সংক্রান্ত বিষয়ে যদি কোনো ভোটাভুটির প্রয়োজন হয়, তখন তিনি কিন্তু সদস্য হিসেবে ভোট দিতে পারেন না। কিন্তু যদি কোনো বিল নিয়ে ডেডলক সিচুয়েশন তৈরি হয়, অর্থাৎ গতিরোধ পরিস্থিতি, অর্থাৎ সমান সংখ্যক ভোট পড়ে গেছে, তখন কি হবে? তখন কিন্তু লোকসভার স্পিকার নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন। তিনি সদস্য হিসেবে ভোট দিতে পারেন না। কিন্তু যদি ডেডলক সিচুয়েশন তৈরি হয় বা গতিরোধ পরিস্থিতি, তখন কিন্তু লোকসভার স্পিকার কিন্তু নির্ণায়ক ভোট দিতে পারেন। তার একটি নির্ণায়ক ভোট কিন্তু স্পিকার হিসেবে তিনি দিতে পারেন। এইবারটা প্রশ্ন যে তার যখন অপসারণ হবে, সেই অপসারণের সময় কিন্তু তিনি কিভাবে ভোট দিতে পারেন? অপসারণের সময় কিন্তু তিনি নির্ণায়ক ভোট দিতে পারেন না। যদি তাই হতো, তাহলে যদি যখন ডেডলক পরিস্থিতি চলে, তিনি তো তার পক্ষে একটি ভোট দিয়ে কিন্তু তার এই পদ থেকে কিন্তু রেখে দিতে পারতেন, তিনি আগে পদে বহাল থাকতে পারতেন। সেই জন্য কি করা হয়, এই ডেডলক যখন তার অপসারণ তৈরি হয়, মানে তার অপসারণের প্রস্তাব যখন লোকসভায় পাস হয়, তখন কিন্তু তিনি সেই সভার অধ্যক্ষ পদে থাকেন না। তখন রাষ্ট্রপতি নিযুক্ত কোনো ব্যক্তি কিন্তু সেই সভা কিন্তু মানে ডেপুটি স্পিকার কিন্তু সেই সভা পরিচালনা করেন। আর তখন যখন তার পদচ্যুতির প্রস্তাব লোকসভায় আলোচনা হয়, তখন কিন্তু তিনি আর কাস্টিং ভোট দিতে পারেন না, তখন তিনি শুধুমাত্র সদস্য হিসেবেই কিন্তু ভোট দিতে পারেন। এইটা আমাদের মনে রাখতে পারে। যখন তার অপসারণের ক্ষেত্রে কিন্তু অধ্যক্ষ আর কি করতে পারেন, সদস্য হিসেবে ভোট দিতে পারেন। আর যখন তিনি অধ্যক্ষের পদে থাকেন, তিনি কিন্তু শুধু কাস্টিং ভোট দিতে পারেন, সদস্য হিসেবে দিতে পারেন না। পরিষ্কার? তারপরে দেখো লোকসভার অধিবেশন এবং সময়গুলো খুব গুরুত্বপূর্ণ। যে লোকসভার অধিবেশন কি, অধিবেশন তিনটি অধিবেশন হয়। একটা হচ্ছে সবচেয়ে দীর্ঘকালীন অধিবেশন, যেটা হচ্ছে যে বাজেট অধিবেশন, আর কি বাদল অধিবেশন, যেটা কি তারপরে কি শীতকালীন সবচেয়ে ছোট, ঠিক আছে, অধিবেশন হচ্ছে শীতকালীন অধিবেশন। এইটা আমাদের মনে রাখার খুব একটা গুরুত্বপূর্ণ সময়। দেখো খুব 4-3-2 4-3 আর 2, এই যে বাজেট অধিবেশন সবচেয়ে সুদীর্ঘ অধিবেশন কত? ফেব্রুয়ারি থেকে মে, 4 মাস। জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাস, যেটা হচ্ছে যে বর্ষাকালীন অধিবেশন বা বাদল অধিবেশন। আর কি শীতকালীন অধিবেশন নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, এটা হচ্ছে যে 2, অর্থাৎ 4-3-2, তাহলে কি 434 আমাদের মনে রাখতে হবে যে বাজেট মানে টোটাল লোকসভার অধিবেশনের ক্ষেত্রে। বোঝা গেল? এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়। বাজেট অধিবেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধিবেশন, ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে। তাহলে কোন মাসে বাজেট পেশ করা হয়, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্তই কিন্তু বাজেট অধিবেশন চলে। আর জুলাই থেকে সেপ্টেম্বর হচ্ছে বাদল অধিবেশন চলে। আর শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বরে কিন্তু চলে। এই হচ্ছে যে আমাদের লোকসভার যে 3টি অধিবেশন এবং তার সময়কাল। ক্লিয়ার? চলো
এই যে এইবারটা দেখবো আমরা কোরাম সংখ্যা। কোরাম সংখ্যা কি, আমি আগেই পড়াতে গিয়ে বললাম যে কোরাম সংখ্যা পূর্ণ না হলে লোকসভা স্পিকার কিন্তু লোকসভা আর কি যে অধিবেশন কিন্তু স্থগিত করতে পারে, ঠিক আছে। আর কি, আর লোকসভা স্পিকার কিন্তু গোপন অধিবেশনের একটা কথা আমার বলা নেই, গোপন অধিবেশনের কিন্তু ডাক দিতে অনুমতি দিতে পারেন কিন্তু কেবলমাত্র স্পিকার। আর এই কোরাম সংখ্যা কি, এই যে লোকসভার যে আসন সংখ্যা 543 এখন বর্তমানে, নির্ধারিত কিন্তু আমি বলেছি কি 550, ঠিক আছে, কিন্তু বর্তমানে কিন্তু এখন 543 নির্ধারিত, সরি আর কি বর্তমানে রয়েছে। এবারটা তার মধ্যে কি কোরাম সংখ্যা, কোরাম সংখ্যাটা কি, কোরাম সংখ্যাটা হচ্ছে যে মোট যে সদস্য সংখ্যা লোকসভা, সেই সদস্য সংখ্যা 10% যদি কোনো কারণে উপস্থিত না হয় অধিবেশনে, তাহলে কিন্তু স্পিকার সেই অধিবেশনকে কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। এটাই হচ্ছে যে কোরাম, ঠিক আছে। অর্থাৎ যদি কোরাম মানে সংখ্যক সদস্য যদি লোকসভায় অধিবেশনে উপস্থিত না হয়, তাহলে কিন্তু সেই সভা কিন্তু কি হয়ে যায়, স্থগিত হয়ে যায়। এটাই হচ্ছে যে কোরাম। অর্থ বিল, অর্থ বিল খুব গুরুত্বপূর্ণ একটা বিল। অর্থ বিল হচ্ছে যে কেবলমাত্র লোকসভায় পেশ করা যায়। অর্থ বিল এবং রাজস্ব বিল 1, এই দুটি বিল কিন্তু কেবলমাত্র অর্থ বিল কেবলমাত্র, অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিল, এই দুটি কেবলমাত্র লোকসভাতে পেশ করা যায়। এই অর্থ বিল খুব গুরুত্বপূর্ণ। আর অর্থ বিলের সংজ্ঞা দিতে পারেন হচ্ছে যে অর্থ বিল কত ধারায় রয়েছে, আমি আগেই বললাম 110 ধারায় অর্থ বিলের সংজ্ঞা পেশ করতে পারেন বা অর্থ বিলের বিষয়ে মতামত পেশ করতে পারেন কেবলমাত্র স্পিকার, ঠিক আছে। আর অর্থ বিলে কিন্তু রাষ্ট্রপতি কি, অর্থ বিলে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু ভেটো প্রয়োগ করতে পারেন না, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু অর্থ বিলে কিন্তু তার সম্মতি দিয়ে তিনি বাধ্য থাকেন। অনাস্থা প্রস্তাব কি, অনাস্থা প্রস্তাব কিন্তু যে আর কি যে সরকার পক্ষ আর কি যে লোকসভায় যে আর কি যে সরকার পক্ষ থাকে, একটা সংখ্যাগরিষ্ঠ দল থাকে, তার বিরুদ্ধে কিন্তু পেশ করা যায় অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন, ঠিক আছে। এই অনাস্থা প্রস্তাব যদি লোকসভায় পাস হয়ে যায়, তাহলে কি করতে হয়, তাহলে কিন্তু লোকসভা সংখ্যাগরিষ্ঠ দলকে কিন্তু কি করতে হয়, যে পদত্যাগ করতে হয় প্রধানমন্ত্রী সহ। অর্থাৎ তখন কি হয়, তখন লোকসভা ভেঙে যায়। লোকসভা ভেঙে গেলে তখনও কিন্তু স্পিকার কিন্তু পদে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি কি পেলাম আমরা, কোরাম সংখ্যা, অর্থ বিল, কোরাম, অর্থ বিল এবং অনাস্থা প্রস্তাব, ঠিক আছে। এই দেখো এবার কি গতিরোধ পরিস্থিতি বা ডেডলক সিচুয়েশন, যেটা আমি আগেই বললাম। গতিরোধ পরিস্থিতি বলতো যে গতিরোধ পরিস্থিতি যখন হয়, ডেডলক সিচুয়েশন তৈরি হলো কোনো বিল নিয়ে যদি সমসংখ্যক ভোট পড়ে যায়, তখন কিন্তু গতিরোধ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। মানে আর কি যে সংখ্যাগরিষ্ঠতা না পেলে, যদি কোনো বিল সংখ্যাগরিষ্ঠতা না পায়, ভালো করে মনে রাখতে হবে, তাহলে কি হয়, গতিরোধ পরিস্থিতির সৃষ্টি হয়। তখন রাষ্ট্রপতি কি করতে পারেন, যৌথ অধিবেশনের ডাক দিতে পারেন 108 ধারায়। সেই যৌথ অধিবেশনে কি হবে, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের ডাক দিতে পারেন। এই অধিবেশনে কিন্তু কি হয়, তখন কিন্তু যে ভোটাভুটির মাধ্যমে কিন্তু সেই গতিরোধ পরিস্থিতির কিন্তু অবসান ঘটানো হয়। জেনারেলি কি হয়, যে তখন কিন্তু যে যখন যৌথ অধিবেশন হয়, তখন রাজ্যসভা এবং লোকসভা স্বাভাবিকভাবে কিন্তু লোকসভার প্রতিনিধি সংখ্যা বেশি, সেই জন্য কিন্তু রাজ্যসভার মতামতে কি কিন্তু বিলটি পাস হয়ে যায়। তবুও কিন্তু কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী ডেডলক সিচুয়েশন তৈরি হলে 108 ধারা মোতাবেক রাষ্ট্রপতি কি করতে পারে, যৌথ অধিবেশনের ডাক দিতে পারেন। যে কারণে যখন ডেডলক, যদি আমাদের কোশ্চেন আছে যে গতিরোধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য বা গতিরোধ পরিস্থিতির সমস্যার সমাধান করার জন্য আমাদের কত ধারার আশ্রয় নিতে হয়, সেটা হচ্ছে যে 108 ধারা আমরা নিতে পারি। সেটা রাষ্ট্রপতি নেন, রাষ্ট্রপতি 108 ধারা মোতাবেক যৌথ অধিবেশনের ডাক দেন। আর এই যৌথ অধিবেশনেই কিন্তু কি হয়, যে লোকসভার মোতাবেক যে লোকসভার পক্ষেই রায় যায়, তার কারণে লোকসভার সদস্য সংখ্যা বেশি, তার ভোটের সংখ্যা কিন্তু বেশি। ক্লিয়ার? চলো আজকে এখানে এই অবধি শেষ। আর আগে শেষ করার আগে আরেকটা কথা বলবো, এই যে লোকসভা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ আরো যত আমি ক্লাসটা বেশি বড় করলাম না, তার কারণ হচ্ছে আরো প্রচুর ইনফরমেটিভ একটা বিষয়, সেই জন্য একসাথে খুব মানে দ্রুত ক্লাসটি করালে তোমরা বুঝতে পারবে না। আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু এইভাবে তোমাদের ক্লাসগুলি করাবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। এর পরের দিন কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু লোকসভার পড়াবো, সেটা হচ্ছে সংসদীয় শব্দগুচ্ছ, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকের খুব সুন্দরভাবে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। ক্লাসগুলি দেখতে থাকো এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অতি সত্বর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের একদম পরিষ্কার হয়ে যায়। আমি আগেও বলেছিলাম এবং এখনো বলছি, যেহেতু আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ওয়াইজ কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো।
ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।